সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক আমিন আল রশিদ। আমিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। দিনের উল্লেখযোগ্য খবর ধরে অতিথির মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে। আমিন ভাই, সর্বশেষ খবর সেটি দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে গতকালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বৈঠক হয়েছে এবং এই বৈঠকটি বাংলাদেশের রাজনীতির আকাশে এক ধরনের সম্ভাবনা দেখা দিয়েছে। অনেক কালো মেঘ কেটে গেছে এবং অনেক দ্বিধাদ্বন্দ্ব দূর হয়েছে। এরই মধ্যে গতকালকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে এই মুহূর্তে মাঠে যারা রয়েছেন তাদের মধ্যে জামাতে ইসলামী আজকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দিয়েছেন এবং তারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই যে বৈঠকের পরে দ্বিপাক্ষিক ব্রিফিং নিয়ে তারা প্রশ্ন তুলেছেন যে এটি নিরপেক্ষতা হারিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এই একটি বিষয় রয়েছে। এছাড়া আরও অনেকগুলো বিষয় রয়েছে। ইরান এবং ইসরায়েল যে পাল্টা হামলা চলছে এবং গতকালকে রাতে দেখলাম যে তৃতীয় বিশ্বযুদ্ধের এক ধরনের হুইসপারিং শঙ্কা ছড়াচ্ছে এবং পরাশক্তিগুলো দুইটি দেশের পক্ষেই কিন্তু অবস্থান নেওয়া শুরু করেছে এবং পাল্টা হামলা চলছে। সেই জায়গায় এক ধরনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। আরেকটি বিষয় যে প্রফেসর ডক্টর ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠকে অধিকাংশ রাজনৈতিক দল কিন্তু আশাবাদী এবং তারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে এমন আশাবাদ ব্যক্ত করেই কিন্তু তারা রাজনৈতিক মাঠে নেমেছেন এবং এক প্রকার বলা যায় যে তারা ভাবছেন যে নির্বাচনী ট্রেনে বাংলাদেশ উঠে গেছে। আমিন ভাই, অনেকগুলো প্রশ্ন, তো আমি একটা একটা শুরু করে থাকি। এই মুহূর্তে আপনি সবচেয়ে ক্রিয়াশীল রাজনৈতিক দল আমার বিবেচনায় চারটা: বিএনপি, এনসিপি, জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং এই চারটি দলের রিয়াকশন আমরা পেয়েছি গতকালকের বৈঠকের বিষয়ে। বিএনপি তো স্বভাবতই খুশি এবং তারা মনেই করে যে এটা নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল বা তাদের যে একটা অবস্থান ছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হতে হবে। আবার সরকার প্রধান শুরু থেকে বলছিলেন যে ডিসেম্বর থেকে জুন, এরপরে গত 6 তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণে সেটি উনি বললেন এপ্রিলের প্রথমার্ধ। তো তারপরে বিএনপি সেটি মেনে নেয়নি, তারা বলেছিল যে না, তারা মনে করে ডিসেম্বরেই হতে হবে। তাহলে এই যে ডিসেম্বর, এপ্রিল, জুন, এই যে একটা ধোঁয়াশার মাঝামাঝি একটা জায়গায় এসেছে বলে আপাতত প্রতীয়মান হলো যে প্রফেসর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পরে যে যৌথ ঘোষণা, সেখানে বলা হয়েছে যে রমজানের আগে হতে পারে, যদি সংস্কার, যদি এখানে ইফ এন্ড বাট আছে যে যদি হতে পারে। এবং আজকে আপনার সামনে যেহেতু পত্রিকা আছে, অনেকগুলো পত্রিকার আমি দেখলাম যে অনেকেই ডিরেক্ট হেডলাইন করেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন। আসলে কিন্তু ব্যাপারটা এরকম না যে ফেব্রুয়ারিতে অতটা পরিষ্কার হয়নি। ওখানে যৌথ ঘোষণা পরিষ্কার করে বলা আছে এই যে তিনি অর্থাৎ প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে এই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। এখানে 3টা শর্ত। নাম্বার 1, নির্বাচন আয়োজন করা যেতে পারে যদি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া যায়। এখন প্রয়োজনীয় প্রস্তুতিটা কে নেয়? ইলেকশনের প্রস্তুতি নেয় প্রধানত নির্বাচন কমিশন। তাকে কি বলে, অ্যাসিস্ট করে প্রশাসন, পুলিশ, সশস্ত্র বাহিনী, তাই তো তারা। তাহলে এইটা মূলত সরকার। দ্বিতীয় হলো সংস্কার এবং বিচারের উল্লেখযোগ্য অগ্রগতি। এখন সংস্কারের অগ্রগতিটা কি বিএনপির উপর নির্ভর করছে? সংস্কার উল্লেখযোগ্য ব্যাখ্যাটা কি আমরা জানি না। এটা আমি আর একটু ডিটেইল হয়তো একটু পরে বলবো। এরপরে বিচারের অগ্রগতি, বিচারের উল্লেখযোগ্য অগ্রগতি মানেটা কি? এবং এইটা তো পুরোপুরি সরকারের হাতেও নাই। বিচারের একদম বিচার বিভাগ স্বাধীন, আদালতের উপরে নির্ভর করে। এবং ট্রাইব্যুনালের বিচারটাই যদি আপনি ধরেন, শেখ হাসিনার বিরুদ্ধে যে সবশেষ চার্জশিটটা দেওয়া হলো 8000 পৃষ্ঠা সম্ভবত ডকুমেন্ট, তাহলে একটা মামলার ভলিউম হচ্ছে এত বড়। এবং এই জুলাই অভ্যুত্থানে যে গণহত্যার অভিযোগে মামলাগুলোয় আপনি দেখবেন যে শত শত আসামি, কোনো বা অধিকাংশ মামলাই শত শত অজ্ঞাত আসামি। এই মামলাগুলোর একটা বিরাট চ্যালেঞ্জ হচ্ছে পুলিশের ইনভেস্টিগেশন বা প্রসিকিউশনের এই যে তদন্ত কাজ।
এইটা করতে কত মাস কত বছর লাগবে যদি আপনি প্রপার ওয়েতে ইনভেস্টিগেট করেন। এখন উল্লেখযোগ্য অগ্রগতি বলতে প্রফেসর ইউনূস কি বোঝাচ্ছেন চার্জশিট দেওয়া পর্যন্ত, রায় দেওয়া পর্যন্ত, আবার রায় হওয়ার পরে কিন্তু এটা অ্যাপিলেট ডিভিশনে যাবার ব্যাপার আছে, হাইকোর্টে যাবে, অ্যাপিলেট ডিভিশনে রিভিউ এর প্রশ্ন আছে, তারপর রায় কার্যকরের প্রশ্ন আছে। এখন উনি কি মিন করলেন? উল্লেখযোগ্য অগ্রগতি বলতে উনি বিচারের কি বুঝিয়েছেন এটা কিন্তু আমার কাছে পরিষ্কার না। সংস্কারের উল্লেখযোগ্য অগ্রগতি বলতে কি বুঝিয়েছেন? গত 11 মাসে বা গত 10 মাসে কোথায় কতটুকু সংস্কার হলো, এবং যে 11টি কমিশন প্রতিবেদন দিয়েছে সেখানে অনেকগুলো কমিশনের প্রতিবেদন নিয়ে সুপারিশ নিয়ে আলোচনা হচ্ছে এখন পর্যন্ত ঐকমত্য কমিশনের সঙ্গে, আবার সব কমিশনের প্রতিবেদন নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না। তাহলে যেসব কমিশনের প্রতিবেদন আলোচনা হচ্ছে না সেই সুপারিশগুলো বাস্তবায়ন হবে কি করে? নেক্সট পার্লামেন্ট করবে, নেক্সট সরকার করবে, তাহলে আলোচনা কেন করছেন না? এইগুলো কিন্তু অস্পষ্ট। এবং এখন পর্যন্ত প্রথম ধাপে যতগুলো সংলাপ হলো সেখানে কতটুকু জায়গায় কোন কোন পয়েন্টে পলিটিক্যাল পার্টিগুলো একমত হলো, কতগুলো একমত হলো না, এই ডিটেইল একটা তালিকা কিন্তু আমরা এখনো পাই নাই। গণমাধ্যমে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু রিপোর্ট এসছে, সেটা সাংবাদিকদের নিজস্ব ইনভেস্টিগেশন, কিন্তু সরকারের পক্ষ থেকে তো পরিষ্কার একটা তালিকা দিতে হবে, আনুষ্ঠানিক বলতে হবে যা বিএনপি বা জাতীয় পার্টি, অর্থাৎ যত জাতীয় পার্টি তো নাই, জামাত, এরা কোথায় কোথায় এগ্রি হলো, কোথায় কোথায় ডিসএগ্রি। তাহলে এই তালিকাটা, তাহলে আপনি ফেব্রুয়ারির আগে কি কি অ্যাচিভ করতে চান সংস্কারে? আর উল্লেখযোগ্য অগ্রগতি বলতে কি বুঝে আমি এটা পরিষ্কার না। আমার কাছে মনে হয় যে এই 3টি শর্ত দিয়ে ফেব্রুয়ারির ইলেকশনটাকে আসলে অস্পষ্ট করে ফেলা হয়েছে। এই কারণে যে ওনারা কিন্তু বলেন নাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। যদি বলতেন যে, এখানে কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একটি কথা বলেছেন যে শিগগিরই নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে। শিগগিরই কিভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করবে? নরমালি নির্বাচনের তফসিল ঘোষণা হয় ভোটের 2-2.5 মাস আগে। এখন কেবল জুন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এখনো মাঝখানে প্রায় 8 মাস সময়, তো এখন নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে কি করে? এক প্রকার স্কেডিউল হয়ে গেল। এটা হয় না। এটা আমার কাছে, জনাব খলিলুর রহমানের এই বক্তব্যটা আমার কাছে পরিষ্কার না। আমার কাছে মনে হচ্ছে যে টোটাল বিষয়টাই এই যে কালকের বৈঠকের পরে যে স্টেটমেন্টটা দেয়া হলো ফেব্রুয়ারিতে ইলেকশন, এই বলটা সরকার বিএনপির কোর্টে ছেড়ে দিল যে তোমরা এখন সংস্কারের ইস্যুতে, বিচারের ইস্যুতে আমাকে বা সরকারকে সাপোর্ট করো, সরকারের উপরে চাপ প্রয়োগ করো যাতে দ্রুত সংস্কারটা হয়, সরকারের উপরে চাপ প্রয়োগ করো যাতে দ্রুত বিচারটা হয়, এবং সংস্কার এবং বিচারের প্রশ্নে সরকারের বাইরে তুমি যাও না। কারণ আপনি দেখবেন যে সাম্প্রতিক মাসগুলো সরকারের সঙ্গে বিএনপির দূরত্বের কারণ শুধু ইলেকশন না, সংস্কারের প্রশ্নে, বিচারের প্রশ্নে কিন্তু একটা দূরত্ব আছে যে কতটুকু সংস্কার চায় বিএনপির সঙ্গে। বিএনপি কিন্তু সব বিষয়ে কিন্তু একমত হয় নাই, এবং সংবিধানের সংস্কারের প্রশ্নে বিএনপি ভেরি ক্রিটিক্যাল। তাহলে সেই জায়গায় এখন কি সরকার তাহলে বিএনপির কোর্টে বলটা দিয়ে দিল যে তুমি ভাই যদি ইলেকশনটা ফেব্রুয়ারির মধ্যে চাও তাহলে আমাকে এই সংস্কার প্রশ্নে আমার মেনে নাও, আমাকে হেল্প করো টু অ্যাচিভ দ্য গোল। সেই গোলটা কি? এতদিনের মধ্যে বিচার, এতদিনের মধ্যে। আর যদি সেটা না হয় তাহলে ডিসেম্বরে গিয়ে, নভেম্বরে গিয়ে সরকার বলবে যে আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কার এবং বিচারে পর্যাপ্ত সহযোগিতা পাই নাই, বলতে পারে। উল্লেখযোগ্য অগ্রগতিও নেই, উল্লেখযোগ্য অগ্রগতি হয় নাই, হতে পারে। ফলে এই কারণে যারা আজকে সংবাদ হেডলাইন করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এটা ভেরি মিসলিডিং। 12 ফেব্রুয়ারি উল্লেখ করে দিয়েছেন, এটা অনেকে লিখেছেনও, হতেও পারে। যদি হয় 12 ফেব্রুয়ারি হতে পারে, অনেকে 8 ফেব্রুয়ারি লিখছেন। আমরা ধরে নিচ্ছি যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয় সেটা অবশ্যই 15 তারিখের আগেই হতে হবে, কেননা 17-18 তারিখ সম্ভবত রোজা শুরু হবে। আপনার প্রথম 2 সপ্তাহের মধ্যে ইলেকশনটা হতে হবে, যেই তারিখে সকল নির্বাচনের আনুষ্ঠানিকতাও শেষ করতে হবে। এবং যদি আমি এটা দায়িত্ব নিয়ে বলি ফেব্রুয়ারিতে দ্বিতীয় সপ্তাহের মধ্যে ইলেকশনটা যদি করতে না পারেন তাহলে ইলেকশনটা এপ্রিলে হবে না, এবং জুনেও হবে না। ইলেকশনটা লম্বা সময়ের জন্য পিছিয়ে যাবে, এবং সেটি 2026 সালের নভেম্বর ডিসেম্বর, সেটা কখন হবে আমরা জানি না। ফলে বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে আসলে এখন একটা জায়গায় একমত হতে হবে যে নির্বাচনটা অবশ্যই মধ্য ফেব্রুয়ারির মধ্যে হয়ে যেতে হবে। যদি ইলেকশনটা না হয় তাহলে এটা সমস্ত পলিটিক্যাল পার্টির জন্য এটা একটা বিপজ্জনক। তাহলে আর 26 সালে নির্বাচন হচ্ছে না, নাও হতে পারে, অনিশ্চয়তা তৈরি হবে। এবং কারণ এরপরে তো প্রাকৃতিক নানান ধরনের সংকট আমাদের চলে আসে, নানা রকম সংকট আসবে অনেকগুলো। আমি সেই প্রসঙ্গে না যাই। যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাবলিক পরীক্ষা এপ্রিল মাস জুড়ে হবে না, এরপরে মে জুন মাসে হবে না। আমি একটা লিখেছিলাম যে কেন বাংলাদেশের এপ্রিল মে জুন ইলেকশন হয় না, কেন অক্টোবর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি কেন ভালো মাস, এটার ব্যাখ্যা আছে। দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি খুব গুরুত্বপূর্ণ, আপনি শুরুতে একটু ইঙ্গিত দিয়েছেন যে জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ 3টি পার্টি কিন্তু আলাদা করে তাদের প্রতিক্রিয়া দিয়েছে। সবশেষ আজকেই প্রতিক্রিয়া দিল জামাত, এবং তারা বলেছে যে এটি নৈতিক নয়। আমি ঠিক এটা আমার কাছে পরিষ্কার না যে একজন সরকার প্রধান
একটি দলের প্রধানের সঙ্গে, এবং সেই দলটি দেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টি এই মুহূর্তে, এবং লাস্ট 17 ইয়ার্সে তারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, লার্জেস্ট পার্টি বাংলাদেশ। এবং যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন হয় তাহলে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে এই দলটি ক্ষমতায় আসবে, তাই না? যদি অন্য কিছু না হয় তাহলে সেই দলের প্রধানের সঙ্গে সরকার প্রধান যদি বৈঠক করেন, সেই বৈঠকের পরে একটা যৌথ ঘোষণা, একটা সংবাদ সম্মেলন হবে, এটা তো স্বাভাবিক। না হলেই তো এটা স্বাভাবিক হতো, তাহলে তো আমরা বলতাম যে এখানে গোপনীয়তা কেন ভাই বলছেন না। বরঞ্চ সঙ্গে সঙ্গে যে একটা লিখিত স্টেটমেন্ট প্রেস উইং থেকে দিল, এটা বরং ওয়েলকামিং। এখন প্রফেসর ইউনূস এবং তারেক রহমান প্রায় 1 ঘন্টা, পৌনে 1 ঘন্টা একান্তে কি আলোচনা করেছেন আমরা তো এটা কোনোদিন জানতে পারবো না, যতটুকু জানতে চাওয়া ঠিকও না। ওনারা পার্সোনালি হয়তো অনেক বিষয়ে জাতীয় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইভেন পার্সোনাল হয়তো বিষয় আলোচনা করতে পারেন, আমরা জানি না। তাহলে কি আলোচনা হয়েছে আমরা সব তো জানবো না, যতটুকু জানানো প্রয়োজন প্রেস উইং বা বিএনপির তরফে যতটুকু মনে করেছে জানানোর, তারা সঙ্গে সঙ্গে স্মার্টলি কিন্তু একটা জয়েন্ট স্টেটমেন্ট দিল। তাহলে এইখানে অনৈতিকতার কি আছে এটা আমার কাছে পরিষ্কার। তাহলে নৈতিক কি হতো তাহলে? এটা জামাতকে প্রশ্ন করা যেতে পারে যে আসলে নৈতিক হতো। ওনারা হয়তো মনে করছেন যে এই বিদেশের মাটিতে বৈঠক হওয়াটা উচিত হয় না, যেইটা কথাটা এনসিপি বলছে গতকালকে থেকেই, যে বাংলাদেশের রাজনৈতিক সমস্যা বাংলাদেশে বসেই আলোচনা করে কেন সমাধান করা গেল না, কেন বৈঠকটি লন্ডনে করতে হলো। এখানে দুইটা ব্যাখ্যা, যে তারেক রহমান থাকেন তো লন্ডনে, উনি তো নানা কারণে দেশে আসছেন না বা আসতে পারছেন না, আসবার মতো পরিবেশ এখন তৈরি হয়তো হয় না, হয়তো উনি কনফিডেন্স পাচ্ছেন না। আবার আরেকটা ন্যারেটিভ এরকম যে এখন পর্যন্ত তো দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি তো অ্যালাইভ, উনি সুস্থ, তাহলে বৈঠকটা ওনার সঙ্গে হলো না কেন? এরকম ন্যারেটিভও আছে। না, বেগম খালেদা জিয়ার সাথেও তো প্রফেসর ইউনূসের সাক্ষাৎ হয়েছে, কিন্তু এই ইলেকশনের ইস্যুতে, রোডম্যাপ ইস্যুতে তো ওই রকম কার্যকর বৈঠক হয় না। এই মুহূর্তে তো তারেক রহমানই দলের সাংগঠনিক, আমি ওইটাই বলছি যে এই ন্যারেটিভও কেউ দিচ্ছেন, সেখানে উত্তরটা হচ্ছে এই যে দলের কার্যত সভাপতি তো এখন চেয়ারপারসন তো তারেক রহমানই, ফলে তার সঙ্গে লন্ডনে বৈঠক হলো কি ঢাকায় বৈঠক হলো, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বৈঠকে কি হলো, আউটকামটাকে। এবং এনসিপি যেই জায়গাটায় তারা জোর দিচ্ছে যে এই ধরনের ভোটের তারিখ ঘোষণা করে দেওয়া কাঙ্ক্ষিত সংস্কার বিচারের আগে, এটি জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট সেটার সঙ্গে সাংঘর্ষিক। এবং এই ঘটনার মধ্য দিয়ে আমরা মনে হলো যে সরকারের সঙ্গে, আমরা শুরু থেকেই বলছিলাম যে এনসিপি হচ্ছে সরকারি দল, কিংস পার্টি বলছিলাম না আমরা, এবং এটা সরকারের আশীর্বাদ পুষ্ট দল, বা প্রফেসর ইউনূস নিজেই এই দলটিকে পছন্দ করেন, এরকম ন্যারেটিভ তো আছে। প্রফেসর ইউনূসের নানান ধরনের স্নেহ বক্তব্য আমরা দেখেছি। কিন্তু গতকালকে বৈঠকের পরে এনসিপি নেতাদের যে টোন, তাতে দেখছি যে সরকারের সঙ্গে একটু দূরত্ব হলো। তো আবার এই সরকারকে সবচেয়ে বেশি যারা সমর্থন দিচ্ছে তার মধ্যে একটা পার্টি জামাত ইসলাম, জামাতের আজকের স্টেটমেন্টও মনে হচ্ছে যে তাহলে কি এই ইস্যুতে একটু দূরত্ব হলো। এবং বিপরীতে এনসিপি জামাতের সঙ্গে যদি সরকার দূরত্ব তৈরি হয় তার লাভটা কার? বিএনপির। এবং গত কয়েক মাস ধরেই বিএনপির সঙ্গে সরকারের একটা দূরত্ব হচ্ছিল, কিন্তু সেটা নির্বাচনে ভালো দূরত্ব, এবং প্রধানত সিনিয়র কয়েকজন, বিশেষ করে মির্জা আব্বাস এবং সালাউদ্দিন আহমেদ, এই দুজনের বক্তব্য তো এতই হার্ডলাইনে তারা গিয়েছিলেন যে আমরা ভাবছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানও তো প্রকাশ্যে অনেক বলেছেন যে হয়তো একটা দ্বান্দ্বিক পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, এবং আমরা অনেকে শুনছিলাম যে কোরবানির ঈদের পরে হয়তো বিএনপি রাজপথে নেমে যাবে, এবং সেই জায়গা কথা বলেছিলেন তো রাজপথে নামতে হলে নামবো। সেই জায়গা থেকে পানিটা অনেক ঠান্ডা হলো, যে আপাতত মনে হচ্ছে যে বিএনপির সঙ্গে সরকারের এই যে একটা দূরত্ব তৈরি হচ্ছিল সেটি অনেকটা মিনিমাইজ হয়ে গেল। এটা সরকারের জন্য ভালো যে সরকারকে এখন অন্য কাজে মনোযোগ দেওয়াটা সহজ হবে। বিএনপির জন্য সুবিধা হলো যে তাকে এখন ওই রাস্তায় নেমে শক্তি ক্ষয় করতে হবে না। এবং একই সঙ্গে যদি সত্যি সত্যি বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনটা আদায় করে নিতে পারে তাহলে দেশে তার জন্য এটা বিজয়। কিন্তু এটা এখন পর্যন্ত আমি মনে করি খুব সহজ না, এখানে অনেক ইফ অ্যান্ড বাট আছে। এখানে এনসিপি জামাতকে আপনি উপেক্ষা করতে পারবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক বড় পার্টি, তারা আসন যে কয়টাই জয়ী হোক না কেন তাদের কিন্তু ভোট অনেক, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো পার্টিকে আপনি উপেক্ষা করতে পারবেন না। ফলে শুধুমাত্রই বিএনপি চাচ্ছে বলেই ফেব্রুয়ারিতে ইলেকশন হয়ে যাবে, তাহলে বাকি দলগুলোর যদি এর বিরুদ্ধে অবস্থা নিয়ে নেয় তখন কিন্তু এক ধরনের সাংঘর্ষিক অবস্থা তৈরি হতে পারে। ফলে আমাদেরকে এখনই খুব উচ্ছ্বসিত হবার সুযোগ নাই যে ইলেকশন হয়ে যাচ্ছে ফেব্রুয়ারিতে। ফলে এই মাঝখানের আরও যে 7-8 মাস সময়, এই সময় আরও কি দেশে ঘটবে সেদিকেও আমাদের নজর রাখতে হবে। যে আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনি যেটি বললেন যে এই 4টি দল, এই 4টি দলের বাইরেও কিন্তু গত 14 বছর ধরে না অনেক পার্টি, আমি বলেছি প্রধানত ধরেন গণসংহতি আন্দোলন, নূরের গণ অধিকার পরিষদ, সিপিবি, এরাও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এরাও জুলাই অভ্যুত্থানে মাঠে অ্যাক্টিভ ছিল। আমি বলছি আয়তনে, ভোটার সংখ্যায়,
এবং সাংগঠনিক শক্তিতে। সেইগুলো সেই তুলনায় তো মনে করেন এনসিপির সাংগঠনিক ভিত্তি ওইভাবে, এনসিপির সাংগঠনিক ভিত্তি যদি ভোটার হিসাব করেন এটা এখন বুঝবেন না, কারণ এনসিপি গড়লো কারা? এনসিপি করলো তো জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে যারা ছিল সবাই স্টুডেন্ট, একটা বড় অংশ। এবং এনসিপি আপনি যদি যতই এদেরকে ছোট দল বলেন, এখন পর্যন্ত নিবন্ধন পায় নাই, কিন্তু আপনাকে ভাবতে হবে যে এনসিপি এখন খুবই প্রভাবশালী দল, আয়তনে বড় না হলে প্রভাবশালী দল। সরকারের উপরে তার প্রভাব এখন পর্যন্ত আছে। হয়তো তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসের বৈঠকের পরে মনে হতে পারে অ্যাপারেন্টলি যে একটু দূরত্ব তৈরি হলো, কিন্তু আমার মনে হয় এখনই দূরত্ব না, এখনই না, অনেক কিছুই হবে। দেখবেন যে গণপরিষদ ইস্যুতে, সংখ্যানুপাতিক নির্বাচন ইস্যুতে, সংস্কার বিচারের ইস্যুতে এনসিপি আরো অনেক দাবি নিয়ে সামনে রাজপথে নামবে। যদি নামে তখন সরকারের সঙ্গে সরকার তার প্রতি কি অ্যাটিটিউড করে সেটা দিয়ে আমরা আসলে বুঝতে পারবো, এখনই বলা যাচ্ছে না। সেক্ষেত্রে বড় রাজনৈতিক দল হিসেবে তো অনেক দায় বিএনপির। বিএনপির দায় তো এখন প্রধান দায় বিএনপি তাহলে কি করণীয় এই মুহূর্তে? বিএনপি এখন পর্যন্ত যা করণীয় করছে, তো তারা বলছিল, তা বিএনপি মনে করে, আপনি বলছিলেন যে সরকার বিএনপির কোর্টে বলটি দিয়ে দিয়েছে। বিএনপি কোর্টে, আমি এটা দায়িত্ব নিয়েই বলছি। এখন বিএনপিকে দুটি চ্যালেঞ্জ বিএনপির সামনে, যে বিএনপিকে বলতে হবে যে বিচারের ব্যাপারে আমাদের সমর্থন আছে, কিন্তু এটা এনশিওর করার দায়িত্ব সরকারের। ফলে সরকারের উপরে বিএনপি চাপ প্রয়োগ করতে পারে। আমিন ভাই, বিচার তো এত শর্ট টার্মে শেষ হবে না। না, আমি ওইটা বলছি যে প্রফেসর ইউনূসকে বা সরকারকে পরিষ্কার করতে হবে যে আপনি উল্লেখযোগ্য অগ্রগতি বলতে কি বোঝাচ্ছেন, বিচারের কোন অধ্যায় পর্যন্ত আপনি উল্লেখযোগ্য বলবেন। এটা আপনি যদি কোর্টকে বলেন যে আপনি আগস্টের মধ্যে 5 জনের রায় দিয়ে দেন, তাহলে তো আপনি বিচারের উপরে হস্তক্ষেপ করলেন, সেই পুরনো পদ্ধতিতেই গেলেন। ফলে বিচারের বিষয় বিএনপি যেটা পারে সরকারের উপরে এই চাপ প্রয়োগ করতে পারে যে আপনারা বিচারটা যাতে ন্যায় বিচার হয়, বিচারের দীর্ঘসূত্রতা না হয়, আবার তড়িঘড়ি বিচার করতে গিয়ে যাতে অবিচার না হয়। আমরা জানি যে বিচার বিলম্বিত হলে অবিচারের সংখ্যা থাকে, আবার তড়িঘড়ি করতে গেলে অবিচারের সংখ্যা থাকে। বিএনপিকে এই চাপটা দিতে হবে সরকারের উপরে যে বিচারটা ন্যায় বিচার হতে হবে, তড়িঘড়ি করা যাবে না, আবার ডিলেও করা যাবে না। 1, 2, সংস্কারের প্রশ্নে বিএনপি তো কখনো না বলে নাই, অর্থাৎ বিএনপি নিজেও তো সংস্কারের কথা অনেক বছর ধরে বলছে, দফা আছে। তাহলে সরকারের সঙ্গে বিএনপির দূরত্বটা কোথায়? সরকার যেই ওয়েতে সংস্কারটা করতে যাচ্ছে, বিএনপির সঙ্গে এই ওয়েতে পার্থক্য, যে সংবিধান সংস্কারটা এখন না, এটা মানে নেক্সট পার্লামেন্ট করবে। কিন্তু পুলিশে যদি আপনি রিফর্ম করতে চান, দুদকে রিফর্ম করতে চান, বিচার বিভাগে রিফর্ম করতে চান, সরকারি অফিসগুলো, ভূমি অফিসে রিফর্ম করতে চান, তাতে কি বিএনপি বাধা দিয়েছে? তাহলে বিএনপির উচিত হবে যে রাষ্ট্রীয় সেবাদানকারী প্রতিষ্ঠান যেখানে নাগরিককে প্রতিনিয়ত যেতে হয়, সেইখানে আপনি কি কি রিফর্ম করবেন, বা গত 11 মাসে 10 মাসে কি কি করলেন, এই রিফর্মগুলো এনশিওর করা। সংবিধানটার বাইরেও তো প্রচুর রিফর্মের জায়গা আছে। আমরা গত 10 মাসে কি একটা সরকারি প্রতিষ্ঠানের কথা বলতে পারবো যেখানে সংস্কার হয়েছে, নাগরিকের সেবাটা আগের চেয়ে উন্নত হয়েছে? অর্থনৈতিক সংস্কারে বিএনপি কেন প্রেসার দেয় না যে গত 5ই আগস্টের পরে যতগুলো শিল্প কারখানা বন্ধ হয়েছে সেগুলো চালু করেন? মালিকের যদি অপরাধ থাকে, মালিককে আপনি জেলে দেন, কিন্তু যে শ্রমিক, যে কর্মী, যার ওখান থেকে যে অর্থনৈতিক যে সার্কেল, ওইটা তো আমার অর্থনীতিতে যোগ করে। তাহলে বিএনপির উচিত হবে অর্থনৈতিক রিফর্মের উপর সরকারকে চাপ দেওয়া, প্রশাসনিক রিফর্ম, এনবিআর এর রিফর্ম করেন আপনি, ভূমি অফিসের রিফর্ম করেন, এই রিফর্মগুলো এনশিওর করতে হবে। বিএনপি এইখানে চাপ দিবে। ফলে বিএনপির আপনি বললেন বড় দল হিসেবে তার দায় হচ্ছে এই যে মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত সংস্কারগুলোকে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে বাধ্য করা সরকারকে। তো সেক্ষেত্রে যদি জামাত, এনসিপি বা ইসলামী আন্দোলন এরা যদি শেষ পর্যন্ত ঐক্যমত না হয়, আমাদের তারা যদি ঐক্যমত্যে পৌঁছাতে না পারে, তাহলে সেখানে তো ব্যাখ্যাটা লাগবে, মানে যুক্তিটা কি? জামাত যদি মনে করে, জামাতের একটা বড় দাবি হচ্ছে যে তারা মনে করে, এখনো সেই দাবিতে আছে কিনা জানি না, যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, এটা একটা তাদের দাবি। আবার সংখ্যানুপাতিক নির্বাচন তারা চায়। এখন সংখ্যানুপাতিক নির্বাচন করতে গেলে সেইটা রাষ্ট্রের অনেক কাঠামো চেঞ্জ করার ব্যাপার আছে, আইন চেঞ্জ করার ব্যাপার আছে, সেটা কনস্টিটিউশনের বিষয় আছে। এখন কনস্টিটিউশন চেঞ্জ না করে যদি আপনি অধ্যাদেশ দিয়ে করতে পারেন, করা যায় কিনা, এটা একটা আইনি ব্যাখ্যারও ব্যাপার আছে। আমি জানি অধ্যাদেশ দিয়ে করলে পরবর্তী পার্লামেন্টে বাতিল করে দেয়, অনেকগুলো ইফ এন্ড বাট আছে। এনসিপির সঙ্গে জামাতের এই আইডিওলজির জায়গায় পার্থক্য কম, মানে ইলেকশন ইস্যুতে, সংস্কার ইস্যুতে। ইসলামী আন্দোলন বাংলাদেশেরও আমার কাছে মনে হচ্ছে এই 3টে পার্টি সম্ভবত মোটামুটি কিছু জায়গায় একমত হয়েছে। এখন যদি তারা মনে করে না ফেব্রুয়ারিতে ইলেকশনে আমরা যাব না, এর মধ্যে সব তাহলে এই ব্যাখ্যাটা তাদেরকে দিতে হবে। অর্থাৎ যে কোনো দাবি নিয়ে রাস্তায় নামলে তার একটা লজিক্যাল গ্রাউন্ড থাকতে হবে। আপনি একটা দাবি নিয়ে আমি রাস্তায় নেমে বললাম আমাকে এইটা দেন, তো আমার তো সেই লজিক্যাল গ্রাউন্ড থাকতে হবে। লজিক না থাকলে মানুষ, লজিক না থাকলে এটা মব। এখন জামাত, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা যদি মনে করে ফেব্রুয়ারিতে ইলেকশনটা করার মতো
পরিবেশ তৈরি হয় নাই, তাহলে সেটা সরকারকে কনভিন্স করতে হবে, যৌক্তিক ব্যাখ্যা থাকতে হবে। বিএনপি কেও তখন তার জায়গায় মানে তারও যৌক্তিক বিশ্লেষণ, যেমন বিএনপি কিন্তু কালকে এই যে ডিসেম্বর বলছিল, কালকের পরে তো ডিসেম্বর বলে নাই, সে তো বলে নাই না আমরা ডিসেম্বরে যে, তা তো বলে নাই, সে তো ডিসেম্বর ভুলে গেছে, ফ্লেক্সিবল তো, তার মানে ডিসেম্বর এপ্রিলে মাঝামাঝি এসছে তো। তাহলে এইখানে 4টা প্রধানত দল সহ অন্যান্য যারা তুলনামূলক ছোট দল, কিন্তু যেসব দলের নেতারা মানে শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ, যেমন মাহমুদুর রহমান মান্না, পার্টি ছোট হলো নেতা তো অনেক বড়, জোনায়েদ সাকি, নূর, এরা তো নেতা হিসেবে অনেক বড় তো, সাইফুল হক ইনফ্লুয়েন্সিয়াল, ওনাদেরকে একটা জায়গায় আসতে হবে। সেটা হলো যে আমরা সংস্কারটাও চাই, বিচারটাও চাই, আবার এই অজুহাতে ইলেকশনটা লম্বা সময়ের জন্য পিছিয়ে দেবেন, এটাও হবে না। তাহলে সমস্ত পার্টিকে এই জায়গায় আসতে হবে যে আমার তো ফেব্রুয়ারিতে ইলেকশনটা যদি করতেই হয়, তাহলে এই 7 মাসের মধ্যে আমি একটা লিস্ট করতে হবে যে আমি কোথায় কোথায় সংস্কারটা চাই। সেটি এই জুলাই সনদ ঘোষণার সাথে সাথে এবং একই সাথে করাটা, জুলাই ঘোষণার মধ্যে যে জিনিসটা থাকা দরকার আমার মনে হয়, এবং কেন এনসিপি বারবার মনে করে বা বলে যে এই সনদ হলেই বা ইলেকশন হয়ে গেলেই, নতুন সরকার এলেই আর সংস্কার বাস্তবায়ন হবে না, তাদের ভয়টা কোথায়? তাদের ভয়টা হলো 3 জোটের রূপরেখা একটা ব্যাড এক্সাম্পল আমাদের জন্য, যে 91-এর যে এটা কেউ মানে নাই। তাহলে জুলাইয়ের যে সনদ বা চার্টার, সেখানে আপনি যদি এটা একটা ম্যান্ডেটরি করে দেন, প্রতিশ্রুতিটা থাকে, একটা আইনি বাধ্যবাধকতা আপনি তৈরি করে দেন যে হ্যাঁ আমরা এই 20টি সংস্কারের বিষয়ে সব দল একমত এবং সেটা করতেই বাধ্য, তাহলে বিএনপি যদি ক্ষমতায় আসে বা কোয়ালিশন সরকার হয়, আমরা তো জানি না কি হবে, জনগণ কাকে ভোট দিবে, যারাই সরকার গঠন করুক তারা এসে এই সনদের অনুযায়ী এই রিফর্মগুলো করবে। এখন যদি আপনি রিফর্ম করার পরে ইলেকশন করতে চান, বিচার শেষ করার পর ইলেকশন করতে চান, তাহলে ইলেকশন আপনি 27-এ করতে পারবেন না, ইলেকশন এই দশকে নাও হতে পারে। রাইট। আমিন ভাই, আমরা শেষ করব। আপনি জানেন যে ইসরায়েল এবং ইরান গত 2 দিন ধরে মুখোমুখি অবস্থানে পাল্টা হামলার মধ্যে আছে, এবং 3য় বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখছেন অনেকে, এবং পরাশক্তিগুলো 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এই জায়গাটাকে কিভাবে বিচার বিশ্লেষণ করবেন, ব্যাখ্যা? আমি ইতিহাসের ছাত্র তো, যে কারণে আমাকে ইসরায়েল প্যালেস্টাইন পড়তে হয়েছে, এবং আমি ছাত্র জীবনে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খেত যে এই সমস্যার সমাধানটা কি, কারণ এই সমস্যাটা এত জটিল, এত পেঁচানো। এবং আমি এর মধ্যে টিচারের সাথে আলাপ করতাম যে স্যার এইটার কি সলিউশন, স্যার হাসতেন যে এটার আসলে তাৎক্ষণিক কোনো সমাধান নাই। তো আমরা রসিকতা করে একটা সমাধান বের করছিলাম, যে কি সমাধান? 3টা সমাধান বলা হয় ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে, যে কারণেই তো ইরানের সঙ্গে লাগলো। যে দেখেন, ইসরায়েল একটা ছোট দেশ, কিন্তু ওটা 22,000 স্কোয়ার কিলোমিটার আয়তন, যেটা আমাদের ঢাকা বিভাগের চেয়ে কিন্তু ছোট। প্যালেস্টাইন বা ফিলিস্তিনের 2টি অংশ নিয়েও 6,500 স্কোয়ার কিলোমিটার, সব মিলিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ। এতটুকু একটা ভূখণ্ড সারা পৃথিবীর জন্য অস্থিতিশীলতা তৈরি করলো, এবং ইসরায়েলকে আমরা মনেই করি এটা পৃথিবীর মানচিত্রে একটা বিস্ফোরণ। এখন সমাধান 3টা কি? এক হলো যে 2 পার্টি সলিউশন, ইসরায়েলের মতো থাকবে, ফিলিস্তিনের মতো থাকবে, কেউ কারো নাক গলাবে না। এইটা হয় নাই কারণ ফিলিস্তিনের প্রচুর জায়গা ইসরায়েল মনে করে তার, এবং সে মনে করে এটা প্রতিশ্রুত ভূমি, তার ধর্মগ্রন্থে এটা নাকি তাকে বলে দেওয়া হয়েছে। ফলে এইখানের সাথে ইসরায়েল মানছে না, 2 স্টেট সলিউশন হচ্ছে না। আর একটা সলিউশন অনেকদিন ধরে বলা হচ্ছিল, এটা আরো অ্যাবসার্ড, যে একটা স্টেট হবে, ইহুদিদের মতো থাকবে, মুসলমানরা মুসলমানদের মতো থাকবে। এইটাও সম্ভব না। থার্ড হচ্ছে, এটা খুব ফানি, অনেকে রসিকতা করে বলে যে যদি একটা ভূমিকম্প হয় ওই ভূখণ্ডটা ডেবে যায়। এছাড়া ইসরায়েল প্যালেস্টাইনের এই সমস্যার সমাধান হচ্ছে না। এখন ইরান কেন এই ঘটনাটা ঘটলো? মধ্যপ্রাচ্যে এই যে মুসলিম অধ্যুষিত ধনী দেশগুলো দেখেন আপনি, সেখানে সৌদি আরব, বাহরাইন, কাতার, এই দেশগুলোর ব্যাপারে আমরা সবসময় যেটা বলি যে এদের পয়সা আল্লাহ দিয়েছে, এদের তেল দিয়েছে, কিন্তু এদের মেরুদণ্ডটা দেয় নাই বলে আমেরিকা যা বলে, আমেরিকার বাইরে আর যেতে পারে না। সৌদি আরব এত বড় দেশ, এত ধনী দেশ, কিন্তু সে আমেরিকার কথার বাইরে এক চুলও নড়তে পারে না। অনেকে রসিকতা করে বলে যে আমেরিকা যদি বলে যে তুমি আমাকে আগামী বছর থেকে ফ্রি তেল দিবা, সৌদি আরব রাজি হয়ে যাবে। অনেকে রসিকতা করে, এটা হয়তো কিছু বাস্তবতাও আছে। তাহলে ইরানের সঙ্গে ইসরায়েলের শেষ পর্যন্ত লাগলো, তার পেছনে একটা বড় কারণ হচ্ছে ফিলিস্তিন সংকট, এবং এই লাগাটা সময়ের অপেক্ষা ছিল। এবং দেখেন সারা পৃথিবীতে পারমাণবিক শক্তি ধরে, রাইট। এবং 3য় বিশ্বযুদ্ধের সংখ্যা কেউ দেখছেন, আমি সেটা দেখি না, কারণ 3য় বিশ্বযুদ্ধ হলে কি হবে এটা আমেরিকা জানে, চায়না জানে, রাশিয়া জানে, সবাই জানে। যেহেতু নিউক্লিয়ার উইপন কেউই বাস্ট করবে না এখন, আর সবাই ভয় দেখা, কিন্তু বাস্ট হয়ে যাবে আমার মনে হয় না। আমি এখানে একটু আশাবাদী যে নিউক্লিয়ার বোমার ইম্প্যাক্ট এইটা সবাই জানে, পৃথিবী নিতে পারবে না। আমার ধারণা, এই যেমন ভারত পাকিস্তান যুদ্ধ হলো না সম্প্রতি, নিউক্লিয়ার উইপেন বাস্ট করে নাই, ফলে 3য় বিশ্বযুদ্ধ হবে না। আমার কাছে মনে হয়, এটা আশাবাদী জায়গা থেকে বলছি, যে ট্রাম্প পাগল, কিন্তু ট্রাম্প পাগল হলো এই বোধ তার আছে। ফলে
কিন্তু যুদ্ধটা দীর্ঘস্থায়ী হয়তো হবে। ইরান এত সহজে হয়তো ছাড়বে না, কারণ এখানে হামলাটা হবে। এবং আমার যেটা ধারণা, একটা প্রেডিকশন করি, ইরানের উপরে আরো বড় অ্যাটাক হবে। ইসরায়েল যদিও ছোট দেশ, কিন্তু তার মানে সামরিক শক্তি অনেক। আপনি দেখেন পিন পয়েন্ট অ্যাটাক করেছে সে। ইরানে কোন হোটেলের বা কোন বিল্ডিং এর কোন রুমের মধ্যে তার বিপ্লবী গার্ডের প্রধান আছেন, পিন পয়েন্ট 1000 কিলোমিটার দূর থেকে সে মিসাইল ছুড়ে ওখানে মারলো। আপনি বোঝেন তার সক্ষমতা। ইরানের উপরে আরো অ্যাটাক হবে, ইরানের আরো ঘটনা ঘটবে, এবং শেষ পর্যন্ত ইরানের অবস্থা বাশার আল আসাদের মতো হয় কিনা, সরকার পরিবর্তন হয় কিনা আমি জানি না। অর্থাৎ ইরানের এই ঘটনাটা কালকেই থেমে যাচ্ছে না, কারণ ট্রাম্প বলেছিলেন যে নিউক্লিয়ার বোমা ইরানের কাছে থাকতে পারে না, সে আলোচনা চায়। ইরান বলেছে এই ইস্যুতে ইউএস এর সঙ্গে আলোচনাটা নিরর্থক, তার মানে আলোচনা হবে না। যদি আলোচনা না হয় তাহলে ইসরায়েলের সঙ্গে ইরানের এই যে যুদ্ধটা, এটা আরো কিছুদিন চলবে। ইসরায়েলের ক্ষতি হবে, আবার ইরানকে অনেক বেশি সাফার করতে হবে। এটা এত সহজে আমার মনে হয় না বন্ধ হবে। কিন্তু আমি আশাবাদের জায়গা থেকে বলি, তৃতীয় বিশ্বযুদ্ধ বোধহয় হবে না, লাগবে না। আচ্ছা আচ্ছা, আমরা সেই প্রত্যাশাই করি। আমরা শেষ করব, জাস্ট 2 মিনিটস। আপনি জানেন যে এই মুহূর্তে আবার করোনা শুরু হয়ে গেছে, ওমিক্রন জি আমাদের আবারও দেখা দিয়েছে, এবং গতকালকে সম্ভবত 10 জন একই দিনে আক্রান্ত শনাক্ত হয়েছে, এবং এটি রেটটা প্রতিদিন বাড়ছে। এই সিচুয়েশনটি আসলে আমরা কিভাবে ট্যাকেল করব এই মুহূর্তে? আমি দুইটা ব্যাখ্যা দুইজন ডাক্তারের কাছ থেকে শুনলাম। আমি পার্সোনালি ফোন করলাম, যে একজনকে ফোন করেছিলাম একটু অন্য কারণে, উনি তখন ফোনে দেখলাম ওনার গলাটা বসে যায়। আমি বললাম ঘটনা কি? বলে যে আমার তো কোভিড হয়েছে। আমি বললাম যে বলেন কি? তা আমি তখন বললাম এটা কি হবে? তো উনি নিজেও খুব ভালো ডাক্তার, বললেন যে উনি গত বছরের মানে আগের কোভিডে উনি ভিকটিম ছিলেন, 10 দিন হাসপাতালে ভর্তি ছিলেন। বললো যে আমার যেটা এক্সপেরিয়েন্স, যে এইবারের কোভিডটা হয়তো আগের মতো ভোগাবে না, যেহেতু আমরা টিকা নেওয়া আছে, বুস্টার ডোজ পর্যন্ত নেওয়া আছে, হয়তো জ্বর সর্দি কাশি বা আরো কিছু ছোটখাটো। উনি টেস্ট করালেন কেন? ওনার 2-3 দিন জ্বরের পর উনি ফিল করছিলেন হার্টবিট ইররেগুলার হয়ে যাচ্ছে। তো হার্টবিট ইররেগুলার হওয়ার কারণে উনি টেস্ট করে দেখলেন যে পজিটিভ। যেহেতু উনি ডাক্তার, উনি বুঝতে পারছিলেন যে সামথিং রং। এইটা তো ওনার ব্যাখ্যা হচ্ছে যে হয়তো এবারের কোভিডটা মহামারী হবে না, আইসোলেশন করে দেওয়া, এই আইসিইউর জন্য হাহাকার, লকডাউন। উনি বলেন যে এইটা হয়তো হবে না আশাবাদের জায়গাতে, কিন্তু এটা ছড়াবে, অনেক আক্রান্ত হবে। এক দ্বিতীয়ত এবারে ওইভাবে হয়তো হবে অনেক। এবং আরেকজন ডাক্তার আমাকে যেটা বললেন, যে আমরা এটা প্রেডিকশন থেকে বলছি, যেটা হবে না, কিন্তু আপনাকে এখনই যদি সতর্ক আপনি না থাকেন, এবং ওনাদের পরামর্শ যদি আগের মতোই আপনি মাস্ক আমরা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মাস্কে ফিরতে হবে, আমাদের মাস্কে ফিরতে হবে। আবার করোনার মধ্যে কেউ কেউ পলিটিক্সও দেখেন, যেহেতু পলিটিক্যাল শো আপনার, আমি এটা দিয়ে শেষ করি। পলিটিক্সও দেখেন কি, ধরেন এখন তো জুন, এইটার ওয়েভটা বাড়তে 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 অক্টোবর নভেম্বরে গিয়ে বেশি বাড়তে পারে। অক্টোবর নভেম্বরে গিয়ে যদি বেশি বাড়ে, সেই অজুহাতে ইলেকশন পিছিয়ে দেওয়া হয় কিনা, এরকম দুষ্ট লোকেরা কেউ কেউ বলেন। শেখ হাসিনা করেছেন, ওই অভিজ্ঞতা থেকে অনেকে বলছেন। অনেকে পলিটিক্সে শেষ কথা বলে কিছু নাই তো। ধরেন আপনি যদি কোনো কিছু করতে না চান, আপনার অজুহাতের শেষ নাই। এটাও এক ধরনের রেটরিক। ধরেন আমরা বলছি না যেটা হবেই, তো আমাদের সতর্ক থাকা দরকার, আমাদের মাস্কে ফেরাতে হবে, এটা হচ্ছে মূল মেসেজ। এবং একই সাথে ডেঙ্গুও কিন্তু বেড়েছে। ডেঙ্গু বেড়েছে। আমার বাসা যেখানে ঢাকার, আমি এই বহু বছর এই বাসায় থাকি, অধিকাংশ মানে কোনো বছরই ডেঙ্গুতে আমাদের ওইভাবে আমি আশেপাশে দেখিনি। খুবই সুন্দর পশ এরিয়া, মোটামুটি ক্লিন। আমার বাসায় এখন সন্ধ্যার ফোনে থাকতে পারি না, মশায় এত মশা। আমার এই মানে এই যত বছরই বাসায় থাকি, গত 8-10 বছরে আমি এই বাসায় এত মশা দেখি নাই। এই দায় কিন্তু রাজনীতির, এর অবশ্যই প্রশাসনের, আপনার সিটি কর্পোরেশন যদি ঠিক মতো সেই, আর আবার আমাদেরও দায়। ধরেন নাগরিক নিজে তো দায় নেয় না, সব তো সে সিটি কর্পোরেশন করে দেয় না। নাগরিকের কিছু দায়িত্ব থাকে, দায় সরকারের, দায় সিটি কর্পোরেশনের। এবং আমার কাছে মনে হচ্ছে যে মশা নিয়ন্ত্রণে সরকারের যে বা প্রশাসনের যে তৎপরতা, এটা আগের চেয়ে কম। যদিও ওই যে সন্ধ্যার সময় সাউন্ড পাই যে ফগার মেশিন দিয়ে, কিন্তু সেই মশা বোধহয় রেজিস্ট্যান্ট হয়ে গেছে, ও বোধহয় ওষুধ আর ওকে কাবু করতে পারে না। অনেকে প্রশ্ন করেন এটি আদৌ কাজ করে কিনা আমি জানি না, কারণ কি মাঝখানে আমি দেখলাম যে আমি সন্ধ্যার সময় বাসায় ঢোকার পথে অন্ধকার হয়ে গেছে, পরে গলির মুখে দাঁড়ায় থাকলাম কতক্ষণ যে ধোঁয়াটা যাক, কিন্তু ধোঁয়ার মধ্যেও মশা তো উঠছে। ইভেন ভয়ঙ্কর ব্যাপার হলো মশার কয়েলের ধোঁয়ার উপরে মশা ওড়ে। তো তোমারও তো আমি জ্বালাইলাম মশা তাড়ানোর জন্য, তো তুমি তো ধোঁয়ার উপরে উঠতেছো, মানে অভয়াশ্রম মনে করে। মশারাও হয়তো পাওয়ারফুল হয়ে গেছে, মানে ওরাও সামরিক শক্তিতে বলিয়ান হয়েছে আর কি। জি, ধন্যবাদ। আমরা আশা করি যে প্রশাসন এই বিষয়গুলোতে নজর দেবেন, যাতে আবারও সংক্রমণ রেটটা না বেড়ে যায়। বিশেষ করে কোভিড এবং ডেঙ্গু, এটি আমাদের ভুগিয়েছে আগে,
এবং রাজনৈতিক যে সংকট সেই সংকটও কেটে যাবে। প্রিয় দর্শক, সকল সংকট কেটে গিয়ে আসলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ, যখনই জাতীয় নির্বাচন হোক না কেন, আমরা বিশ্বাস করতে চাই, আমরা আশা রাখতে চাই রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের যে উদ্যোগ রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে সংস্কার এবং বিচারের কথা বলা হচ্ছে সেটিও দ্রুত সময়ের মধ্যে শেষ হবে এবং আমাদের নাগরিক প্রত্যাশা, রাজনৈতিক দলগুলোর দাবি সবগুলোই পূরণ হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।